পরীক্ষার হাফ ইয়ারলি প্রশ্ন নিয়ে আসলাম সকল ডিস্ট্রিক্টের জন্য কমন এমসিকিউগুলা এবং প্রশ্নগুলা যেগুলো প্রশ্ন দেওয়া আছে এগুলো সব আনসার করে দিয়েছি। কাছাড় ডিস্ট্রিক্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট, করিমগঞ্জ এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টও সেম কমন পড়বে তোমাদের। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ক্লাস 9 সোশ্যাল সায়েন্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন ভিডিও পেয়ে যাবে তোমরা। সকল সাবজেক্টের কমন ক্লাস 9 থেকে শুরু করে 9-10 হাফ ইয়ারলি পরীক্ষার সকল কিছু পেয়ে যাবে, ফাইনাল পরীক্ষারও পেয়ে যাবে আনসার সহিত। কি ধরনের ভিডিও দরকার কমেন্ট করে বলবে, আমি তোমার জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো। চলো শুরু করা যাক ইম্পর্টেন্ট ভিডিও। প্রথম 45টা এমসিকিউ আমি সলভ করে দিয়েছি, তারপরে তোমাদের প্রশ্ন উত্তরগুলোও সবগুলো সলভ করে দিয়েছি। দেখো 1 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহ প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসাবে পরিচিত ছিল দেশ খ্রিস্টাব্দ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1857। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুদ্রা থেকে মুঘল সম্রাটের মুদ্রা সরিয়ে নেওয়া হয়েছিল? আনসারটা 1835। তারপর নেক্সট প্রশ্ন, 1884 খ্রিস্টাব্দে পিটসের ভারত আইন ভারতবর্ষে কয় স্তরের সরকার প্রেরণ করেছিল? আনসার হলো 2। 1864 সালে প্রশাসনিক সেবা পরীক্ষা অবতীর্ণ প্রথম ভারতীয় কে ছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। বি নম্বর হবে। ভারতবর্ষে কে হোম রুল আন্দোলনের সঙ্গে জড়িত ছিল? আনসার এনি বেসান্ত। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে? আনসার হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আধুনিক ভারতের জন্মদাতা কে? রাজা রামমোহন রায়। বেদ ফিরে দাও এই বাণী কে প্রচার করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রপার্টি এন্ড আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার সাথে জড়িত? ড্রুন তত্ত্ব। মিলানের জন্য বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। গ্যাংটাং রুট কত সালে হয়েছে? আনসারটা হবে 1839। বিটা হবে, এটা হবে রোমান 3। তারপরে দেখো প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা। প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা হবে বি নম্বর, রোমান 4, 1851। প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা হলো 1851। প্রথম রেলপথ সি নম্বর। সি নম্বর হবে রোমান 2, 1853। আর প্রথম রেল, ফার্স্ট রেল ইন আসাম, প্রথম রেল 1883। এটা একটার সাথে একটা কি বলবে? ম্যাচ করবে। আনসারটা হবে বি নম্বর, পরীক্ষাতেও ম্যাচ করে দিয়ে দেবে। তারপরে দেখো নিম্নলিখিত বিবৃতিকে বিবেচনা করো। প্রথম পর্তুগিজ গভর্নর ছিলেন ফ্রান্সিস ডি আলমিডিয়া। বি রোমান 2, পর্তুগিজরা কালিকটে প্রথম কারখানা স্থাপন করেছিল। গোয়া পর্তুগিজের প্রথম রাজধানী ছিল এবং পরে এটি কোচিনও প্রতিস্থাপিত হয়েছিল। ভাস্কো ডা গামা ভারতের কালিকট বন্দরে 1899 সালে পৌঁছেছিল। আনসার হবে শুদ্ধ হবে রোমান 4। ভাস্কো ডা গামা কালিকট বন্দরে 1899 সালে পৌঁছেছিল। আর 1 নম্বরটা শুদ্ধ। প্রথম পর্তুগিজ গভর্নর ছিলেন ফ্রান্সিসকো ডি আলমিডিয়া। ডি নম্বরটা শুদ্ধ। তারপরে ম্যাচ আরেকটা দিয়েছে, দেখো এরকম ভাবে ম্যাচ থাকবে, যেমন শিবসেনা পার্টি। শিবসেনাটা কি হবে? শিবসেনা লোক কোনটা হবে? পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, না মহারাষ্ট্র, না তামিলনাড়ু? মহারাষ্ট্র হবে শিবসেনা। শিবসেনাটা কোনটা হবে? শিবসেনা যেটা আছে শিবসেনাটা হবে মহারাষ্ট্র। রোমান 1টা হবে সি। রোমান 1টা হবে সি। আনসার হবে এ নম্বর। রোমান 1টা হবে শিবসেনা হলো মহারাষ্ট্রের মধ্যে। তারপরে এলো আকালি দল। আকালি দল কোন জায়গাতে হয়? পাঞ্জাবে। এ নম্বর হবে। রোমান 2টা হবে এ নম্বর, আকালি দল হবে পাঞ্জাবে। পার্টি কোন দলের পার্টি আছে? রোমান 3টা হবে ডিএমকে। ডিএমকে কোন জায়গাতে আছে? তামিলনাড়ু। আর তেলুগু দেশম মানে অন্ধ্রপ্রদেশে হবে তেলুগু দেশম। আনসারটা হবে এ। আনসারটা হবে এ। তারপরে দেখো নেক্সট, ভারতবর্ষে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? আনসারটা হবে বেঙ্গল গেজেট। আনসারটা কি হবে? বেঙ্গল গেজেট। 14 নম্বর প্রশ্ন দেখো, এই উপন্যাসটি আধুনিক বাঙালির
দেশপ্রেমের বাইবেল বলে উল্লেখ করা হয়েছে? এটি কোন উপন্যাস? আনসারটা হবে আনন্দ মঠ। 1833 সালে ব্রিটিশ সংসদের সনদের লক্ষ্য ছিল, আনসারটা হবে এ নম্বর, ভারতীয় প্রশাসনিক সেবার জন্য ভারতীয়দের যোগ্যতা নির্ধারণ করা। তারপর 16 নম্বর প্রশ্ন দেখো, গ্রন্থটি কোন গ্রন্থ? অ্যান এসে অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিক্যান্ট অফ ইকোনমিক সায়েন্স গ্রন্থটির লেখক কে? আনসারটা হবে লায়েন্স রবিন্স। লায়েন্স কি হবে? লায়েন্স রবিন্স। তারপরে 17 নম্বর, স্যামুয়েলস এবং নর্ডহাস দুই ধারণাকে যোগ করে অর্থনীতির সংজ্ঞা প্রস্তুত করেছিলেন। নিচে দেওয়া তালিকা থেকে বিকল্প বেছে নাও। আনসার হবে রোমান 1 এবং রোমান 3। রোমান 1টা হবে দুষ্প্রাপ্যতা আর রোমান 3টা হবে দক্ষতা। আনসারটা হবে সি নম্বর। 18 নম্বর প্রশ্ন, নিচের কোন দেশটি একদলীয় ব্যবস্থা আছে? আনসারটা হবে চীন। বায়ুমণ্ডলে কোন স্তরে আয়ন কণা রয়েছে? আনসারটা হবে এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, হেক্টোস্ফিয়ার। এই আনসারটা 19 নম্বর আনসারটা আমাকে বলবে কমেন্ট করে। 19 নম্বর আনসার মনে থাকবে কিন্তু তোমাদের। 19 নম্বর তোমাদের জন্য রইল, কোনটা আনসার আমাকে বলবে। উপনদী সহ নদীর দ্বারা নিষ্কাশন করা এলাকাকে দেশ বলে? কি বলে? বন বা বন্যভূমি। আনসারটা কি হবে? বি নম্বরটা কি হবে? আনসার হবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, নদীর ঢাল বা গড়ান সমতলের দিকে কমে আসলে এর মধ্যে কোন অবস্থাটি পূর্ণ হবে? জলের বেগ কমে যায় কিন্তু জলের আয়তন বাড়ে। বিশ্বের উপকূল রেখার সর্বমোট দৈর্ঘ্য ড্যাশ মিলিয়ন কিলোমিটার। আনসারটা হবে 0.6। পৃথিবীর ড্যাশ কারণে এরিওলাস বল সৃষ্টি হয়? আনসারটা হবে বি নম্বর, আবর্তন গতি। কোন দুটি গ্যাস মিলে বায়ুমণ্ডলে 99% গঠিত? আনসারটা হবে নাইট্রোজেন এবং অক্সিজেন। নিচের কোনটি বাতাসের বেগ সবচেয়ে বেশি? আনসারটা হবে টর্নেডো। ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কোন সালে হয়েছিল? এটা 1951। নিম্নলিখিত রাজনৈতিক দলগুলি তাদের প্রতিষ্ঠান হওয়ার সাল হিসেবে ক্রমান্বয়ে সাজিয়ে লিখো। প্রথম কি আসলো? রোমান 3টা হবে প্রথম। আইএনসি প্রথম, তারপর রোমান 4 সিপিআই, তারপরে রোমান 2 বিজেপি এবং রোমান 1 বিএসপি। তারপর নিম্নলিখিত কোনটি মহামারিয়া বিদ্রোহ সঠিক সময়কাল? আনসারটা হবে এ নম্বর, 1769 থেকে 1805। 29 নম্বর প্রশ্ন, অসমে কোথায় লবণ উৎপাদিত হয়? সদিয়া এবং নাগা পাহাড়। এ নম্বরটা হবে আনসার। নেক্সট প্রশ্ন, উক্তিটা হলো সীমিত সম্পদকে ব্যবহার করাই অর্থনীতির মূল বিষয়, কারণ সীমিত সম্পদের দক্ষতাপূর্ণভাবে ব্যবহারের মধ্য দিয়ে সমাজ গড়াই অর্থনীতির মূল বিষয়। আচ্ছা, বোধ মানে উক্তি এবং কারণ দুইটি শুদ্ধ, কারণ উক্তিটার সঠিক বিশ্লেষণ হবে কারণটা। সি নম্বরটা কি হবে? আনসার হবে মানে সীমিত সম্পদ ব্যবহার করাই অর্থনীতির মূল বিষয়। সীমিত সম্পদ মানে সম্পদকে তোমরা সঠিকভাবে ব্যবহার করতে হবে, এটাই বলেছে। সীমিত সম্পদকে দক্ষতাপূর্ণভাবে ব্যবহারের মধ্য দিয়ে সমাজ গড়াই অর্থনীতির মূল বিষয়। অর্থনীতিটা মূল বিষয় হলো এটা। 31 নম্বর প্রশ্ন, নিচে দেওয়া কোনটি মাথাপিছু আয় গণনার সঠিক সূত্র? একটা সূত্র শিখতে লাগবে, সূত্রগুলো সবগুলো শিখে নেবে। মাথাপিছু আয়ের সূত্রটা কি? রাষ্ট্রীয় আয় ডিভাইড বাই দেশের মোট জনসংখ্যা। দেশের মোট জনসংখ্যাকে রাষ্ট্রীয় আয় দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় বেরিয়ে যাবে। 33 নম্বর একটা চিত্র দেওয়া আছে,
ছবিতে কি বলেছে? এটা হলো বিনিময়। এটা কি প্রথা? বিনিময়। এরকম চিত্র দিয়ে দেবে। 33 নম্বর, সমুদ্রতলের ফলক বিবর্তনের কারণে এক ধ্বংসাত্মক তরঙ্গের সৃষ্টি হয়। তরঙ্গটির নাম কি? আনসারটা হবে সুনামি। তোমরা সুনামি তো নাম শুনেইছো, আমি জানি, সবাই জানো সুনামির বিষয়ে। সমুদ্রের মধ্যে যে ভূমিকম্প বা যে তরঙ্গের সৃষ্টি হয় তার সুনামি বলে। বিষুব রেখাকে মেরু অঞ্চলে পর্যন্ত অবস্থিত চাপ বলয় কোন ক্রমটি শুদ্ধ? আনসারটা হবে বি নম্বর। প্রথমে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তারপরে হলো উপক্রান্তিক উচ্চচাপ বলয়, তারপরে হলো উপমেরুদেশীয় নিম্নচাপ বলয়, তারপরে মেরুদেশীয় উচ্চচাপ বলয়। নেক্সট প্রশ্ন দেখো, আহোমদের উপাস্য দেবতাকে? আনসারটা হবে সোমদেব। আহোমদের উপাস্য দেবতাকে সোমদেব। আহোমের উপাস্য দেবতার নাম কি? আনসারটা হবে ডি নম্বর, সোমদেব। নেক্সট 33 নম্বর, কি বলেছে? কোন মূল প্রক্রিয়াটি আভ্যন্তরীণ প্রক্রিয়াগুলির সাথে জড়িত বা ভূ-অব্যয়ের পরিবর্তন ঘটায়? সেটা হবে ফলক বিবর্তন। আর সেটা হবে কি? ফলক বিবর্তন। এই ধরনের ভূ-অব্যয় শুষ্ক মরুভূমিতে পাওয়া যায়। এইগুলি বাতাসের অপঘর্ষণের শক্তির ফলে উচ্চভূমিতে শুরু হয়। এগুলি কি? এগুলি হলো এনসেলবার্গ। এগুলো কি বলে? এনসেলবার্গ। নেক্সট দেখো, কারণ এবং উক্তি। উক্তি কি বলেছে দেখো, মুর্শিদ সরকার গঠিত হয় পরিস্থিতি এবং সময়ের প্রয়োজন মেনে। আর কারণটা হলো বর্তমান সময়ে রাজনৈতিক স্থিরতা এবং সমন্বয়ে অপচয় প্রতিরোধ করার জন্য মুর্শিদ সরকার অপরিহার্য। কি বলেছে? উক্তি এবং কারণ দুইটি শুদ্ধ, ক আর উ এর শুদ্ধ বিশ্লেষণ। কি বলেছে? তো মুর্শিদ সরকার গঠিত হয় পরিস্থিতি এবং সময়ের প্রয়োজন মেনে। পরিস্থিতি হলেই মুর্শিদ সরকার গঠিত হবে। আর মুর্শিদ সরকার গঠিত হলে কি হবে? কারণটা দিয়েছে, কারণটা হলো বর্তমান সময়ে রাজনৈতিক স্থিরতা, রাজনৈতিক স্থির আনার জন্য এবং সময় অপচয় বন্ধ করার জন্য মুর্শিদ সরকারটা খুবই দরকার। মুর্শিদ সরকারটা কি? খুবই দরকার। সেটা হবে বি নম্বর। ডি নম্বরটা কি? শুদ্ধ। 39, আহোমদের আহোম রাজ্যের কোন রাজার শাসনকালে বড়বড়ুয়া পদটি তৈরি হয়েছিল? আনসারটা হবে ডি নম্বর, রুদ্রসিংহ। রুদ্রসিংহ আসলে বড়বড়ুয়া পদটি তৈরি হয়েছিল। নিচে দেওয়া তালিকা থেকে সেই বিদ্রোহগুলির নাম বেছে লিখো সেগুলি যেগুলি গৌরীনাথ সিংহের সময় আহোম রাজ্যের শান্তি বিনষ্ট করেছিল। আনসারটা হবে এ নম্বর, মহামারীয় বিদ্রোহ আর হরদত্তের বিদ্রোহ। কি হবে? মহামারীয় বিদ্রোহ আর হবে হরদত্তের বিদ্রোহ। আনসারটা কোনটা? এ নম্বরটা কি? শুদ্ধ। আনসারটা হবে একটা হলো মহামারীয় বিদ্রোহ আর একটা হলো হরদত্তের বিদ্রোহ। তারপরে দেখো আরেকটা প্রশ্ন, যখন বাতাসের গতিবেগ ড্যাশ নট হয় গাছপালা জুড়ে নড়ে? আনসারটা হবে 48 থেকে 55। 48 থেকে 55 আমি ঠিক করে দিয়েছি, দেখে নিবে। বাহ্যিক 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 ক্রান্তীয় ঘূর্ণিবাতাসে ইংরেজি বর্ণমালা কোন অক্ষর এর মতো দেখতে? আনসারটা হবে ভি। ডি নম্বরটা আনসার হবে, ভি অক্ষরের মতো দেখতে। 43 নম্বর প্রশ্ন, প্রতি 900 ফুট উচ্চতার বৃদ্ধিতে বায়ুর চাপ ড্যাশ পায়? আনসারটা হবে 34 মিলিবার হ্রাস পায়। 34 মিলিবার হ্রাস পায়। সব বস্তুর দাম কেন হয়? আনসারটা হবে বি নম্বর, বস্তুর চাহিদা থেকে যোগান কম হলে। অসমের জোনবিল মেলা যেখানে হয় সেখানে এখনো বিনিময় প্রথা প্রচলিত আছে। এটি কোন জেলায় অবস্থিত? মরিগাঁও জেলা। এখানে মরিগাঁও জেলাতে এখনো বিনিময় প্রথা চালু আছে। দেখে নাও 2 মার্কে কি প্রশ্ন আসতে পারে।
গ্রাফ কি বুঝাও? দুই ধরনের গ্রাফের নাম লিখো। অশ্বক্র আকৃতি হ্রদ কখন সৃষ্টি হয়? 1799 সালে লর্ড ওয়েলেসের প্রেস রেগুলেশন আইন কেন প্রণয়ন করেছিলেন? 1858 সালে রানীর প্রেরণপত্র হিসাবে 3টি সাংবিধানিক পরিবর্তন লিখো। মোহামরিয়া বিদ্রোহের 3টি কারণ উল্লেখ করো। রাজনৈতিক দলের প্রধান কাজ কি? মোহামরিয়া বিদ্রোহের পূর্ণাঙ্গ বরগুহাইয়ের অবদানের বিষয়ে সংক্ষেপে টিকা লিখো। রামকৃষ্ণ মিশন একটি ধর্মীয় প্রতিষ্ঠান হওয়া কিভাবে সামাজিক সংস্কারে কাজ করেছিল? অর্থনৈতিক পরিসর লেখো। বায়ুমণ্ডলের স্তরগুলির বিষয়ে আলোচনা করো। গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা কি? মৌসুমী বাতাস বলতে কি বুঝো? কৃষি কাজে মৌসুমী বাতাসের গুরুত্ব কি? অ্যান্সারগুলো দেখো। 46 নম্বরের অ্যান্সারটা হলো গ্রাফ বলতে কি বুঝো? দুই ধরনের গ্রাফের নাম কি? গ্রাফ হলো হিমবাহ দ্বারা পরিবাহিত ও সঞ্চিত শিলা, মাটি, কাদা ইত্যাদির সংমিশ্রণ স্তূপ। হিমবাহের ক্ষয়কার্য এবং পরিবহনের ফলে এই পদার্থগুলি হিমবাহের বিভিন্ন অংশে জমা হয় এবং হিমবাহ যখন গলে যায় বা পশ্চাৎপসরণ করে তখন ওই সঞ্চিত পদার্থগুলি ভূমিরূপে পরিণত হয়। দুই ধরনের গ্রাফ। প্রান্তীয় গ্রাফ হিমবাহের অগ্রভাগে সঞ্চিত গ্রাফ। পার্শ্বীয় গ্রাফ হিমবাহের দুপার্শ্বে সঞ্চিত গ্রাফ। নেক্সট, অশ্বক্র আকৃতির হ্রদ কখন সৃষ্টি হয়? অশ্বক্র আকৃতি বা অক্সবো লেক নদীর গতিপথে পরিবর্তনের ফলে সৃষ্টি হয়। যখন বনভূমি অঞ্চলে আঁকাবাঁকা পথে প্রবাহিত হয় তখন নদী বাঁকগুলি ক্রমে বৃদ্ধি পেতে থাকে। একই সময় দুইটি কাছাকাছি বাঁকের মধ্যবর্তী অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে মুক্ত হয়ে যায় এবং এই নদী সোজা পথে প্রবাহিত হতে শুরু করে। ফলে বিচ্ছিন্ন হওয়ায় পুরনো বাঁকানো অংশটি অশ্বক্রার হ্রদের সৃষ্টি করে। মানে নদীটা এরকম আঁকাবাঁকা পথে যাবে। যখন প্রচুর পরিমাণ জল হয়ে যাবে তখন নদীটা এরকম সোজা হয়ে যাবে। ঠিক আছে? নদীটা সোজা হয়ে জল যাবে। এই যে আঁকাবাঁকা রয়ে গেছে এটা ঘোড়ার আকৃতির মতো হয়। এটা কি হয়? অশ্বক্র আকৃতি হ্রদ। নেক্সট প্রশ্ন, 1799 সালে লর্ড ওয়েলেসের প্রেস রেগুলেশন আইন কেন প্রণয়ন করেছিলেন? লর্ড ওয়েলেস 1799 সালে প্রেস রেগুলেশন আইন প্রণয়ন করেছিলেন মূলত ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশীয় সংবাদপত্রগুলিকে প্রকাশিত সমালোচনাগুলির লেখালেখি নিয়ন্ত্রণ করার জন্য। ফরাসি বিপ্লবী প্রভাব এবং টিপু সুলতানের সঙ্গে সম্ভাব্য আঘাতের আশঙ্কায় তিনি সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করতে চেয়েছিলেন যাতে ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তা বিঘ্ন হয় না এবং উপনিবেশিক শাসন সুদৃঢ় থাকে। নেক্সট প্রশ্ন, 1858 সালে রানীর প্রেরণপত্র হিসাবে 3টি সাংবিধানিক পরিবর্তন লিখো। 1858 সালে রানীর প্রেরণপত্র দ্বারা ভারতের ব্রিটিশ শাসনের অধীনে 3টি প্রধান সংবাদ প্রেরণপত্র এসেছিল। পরিবর্তন ছিল তা হলো রোমান কোম্পানির শাসনের অবসান, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে সরাসরি ব্রিটিশ রাজতন্ত্রের অধীনে শাসনভার আনা হয়। রোমান ভারতের সচিব পদের সৃষ্টি। ভারতের পার্লামেন্টে ভারতের সচিব বা সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া নামক একটি নতুন পদ সৃষ্টি করা হয় যিনি ভারতের শাসন পরিচালনার জন্য সরাসরি ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়বদ্ধ ছিলেন। 3 নম্বর হলো গভর্নর জেনারেল পদে পরিবর্তন। গভর্নর জেনারেল পদ পরিবর্তন করে ভাইসরয় উপাধি দেওয়া হয় যিনি ব্রিটিশ রানীর প্রতিনিধি হিসেবে ভারতের শাসনকার্য পরিচালনা করতেন। মৌর্য বিদ্রোহের 3টি কারণ উল্লেখ করো। মৌর্য বিদ্রোহের 3টি বিদ্রোহের 3টি কারণ হলো ধর্মীয় কারণ। মৌর্য সম্প্রদায়ের উপর আহোম রাজাদের ধর্মীয় নিপীড়ন এবং তাদের নিজস্ব শত্রু ধর্মীয় আচরণ অনুষ্ঠানে হস্তক্ষেপ। সামাজিক ও অর্থনৈতিক কারণ। মৌর্যদের সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা নিয়ে অহোম অভিজাতদের সঙ্গে সংঘাত। রাজনৈতিক কারণ। অহোম রাজতন্ত্রের দুর্বলতা এবং অভ্যন্তরীণ কোন্দল যা মৌর্যদের বিদ্রোহের সুযোগ করে দিয়েছিল। রাজনৈতিক দলের প্রধান কাজ কি?
রাজনৈতিক দলের প্রধান কাজ হলো সরকার গঠন ও পরিচালনা, নির্বাচনে অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করা এবং দেশের শাসন কার্য পরিচালনা করা, জনমত গঠন করা, জনসমক্ষে নিজেদের নীতি ও আদর্শ তুলে ধরা এবং জনমতকে প্রভাবিত করে নিজেদের পক্ষে আনা, জনগণের দাবি উপস্থাপন, জনগণের বিভিন্ন দাবি দেওয়া ও সমস্যা সরকারের কাছে তুলে ধরা এবং সেগুলি সমাধানে কাজ করা, বিরোধী দলের ভূমিকা পালন। যদি সরকার গঠন করতে না পারে তবে বিরোধী দল হিসাবে সরকারের কার্যকলাপের সমালোচনা করা এবং বিকল্প নীতি প্রস্তুত করা। নেক্সট প্রশ্ন দেখো, মহামারীয় বিদ্রোহে পূর্ণানন্দ বরগোহাইয়ের অবদানের বিষয়ে সংক্ষেপে টিকা লিখো। পূর্ণানন্দ বরগোহাই ছিলেন অসমের রাজ্যের একজন শক্তিশালী মন্ত্রী বড্ডাগুহাই, যিনি মহামারীয় বিদ্রোহের দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বিদ্রোহ দমনের জন্য কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহায্য চেয়েছিলেন। যদিও তার নীতিগুলি বিতর্কিত ছিল, তবে তিনি আহোম রাজতন্ত্রকে রক্ষা করার জন্য নিরলসভাবে কাজ করেছিলেন এবং বিদ্রোহ দমনে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন 53 নম্বর। রামকৃষ্ণ মিশন একটি ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান হয়েও কিভাবে সামাজিক সংস্কারে কাজ করেছিল? রামকৃষ্ণ মিশন একটি ধর্মীয় প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বিভিন্ন উপায়ে সামাজিক সংস্কার কাজ করেছিলেন। শিক্ষা বিস্তার, দরিদ্র পিছিয়ে পড়া মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। জনসেবা ও ত্রাণ কার্য, প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীর সময় ত্রাণ সেবামূলক কাজ পরিচালনা করেছেন, যেমন হাসপাতাল, দাতব্য চিকিৎসালয় স্থাপন। নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার প্রসার এবং নারীদের মর্যাদা বৃদ্ধি কাজ করেছেন। অস্পৃশ্যতা দূরীকরণ, জাতি ধর্ম নির্বিশেষে সকলের সমান আচরণ এবং অস্পৃশ্যতা দূরীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্ব দিয়েছিলেন। তারপর নেক্সট, আধ্যাত্মিক ও জাগরণের নৈতিক মূল্যবোধ প্রচার, মানুষের মধ্যে নৈতিকতা, মানবতা ও সেবার আদর্শ জাগ্রত করে নিজের সামগ্রিক উন্নতির সাহায্য করেছেন। অর্থনৈতিক পরিসরের বিষয়ে লেখো। অর্থনৈতিক পরিসর বা স্কোপ অফ ইকোনমিক্স অত্যন্ত বিস্তৃত এবং এটি মূলত সম্পদ উৎপাদনের বণ্টন, বিনিময় ও ভোগ নিয়ে আলোচনা করে। এর প্রধান ক্ষেত্রগুলি হল ব্যষ্টিক অর্থনীতি, ব্যক্তি, পরিবার ও ফার্মের মতো ক্ষুদ্র অর্থনৈতিক ইউনিটগুলির আচরণ এবং তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করা। সমষ্টিক অর্থনীতি, সামগ্রিক অর্থনীতি যেমন জাতীয় আয়, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা। উন্নয়ন ও অর্থনীতি, উন্নয়নশীল দেশগুলি অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়নের সমস্যা ও সমাধানের নিয়ে কাজ করা। পরিবেশের অর্থনীতি, পরিবেশের সমস্যা এবং অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা। আন্তর্জাতিক অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, বিনিময় হার এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। বায়ুমণ্ডলের স্তরগুলির বিষয়ে আলোচনা করা। বায়ুমণ্ডলের প্রধান 5টি স্তরে ভাগ করা যায়, যা উচ্চ বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা এবং ঘনত্বের পরিবর্তনের উপর ভিত্তি করে গঠিত। যেমন 1 নম্বর হলো ট্রপোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, যেখানে আবহাওয়ার সমস্ত ঘটনা, বৃষ্টি, মেঘ, ঝড় ঘটে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়। স্ট্র্যাটোস্ফিয়ার উপরে অবস্থিত। এই স্তরের ওজোন স্তর রয়েছে, যা সূর্যের ক্ষতিকারক বেগুনি রশ্মি শোষণ করে। এই স্তরে
উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। 3 নম্বর, মেসোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের তৃতীয় স্তর, যেখানে উল্কাপিণ্ড বায়ুমণ্ডলে প্রবেশ করলে জ্বলে ওঠে। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা দ্রুত হ্রাস পায়। থার্মোস্ফিয়ারের উপরে অবস্থিত একটি স্তর, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায়। এই স্তরে আয়নোস্ফিয়ার অবস্থিত, যা বেতার তরঙ্গ প্রতিফলিত করে। এক্সোস্ফিয়ার, এটি বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর, যেখানে বায়ুর ঘনত্ব খুব কম এবং ধীরে ধীরে মহাকাশে বিলীন হয়ে যায়। নেক্সট প্রশ্ন, গণতন্ত্রের বিরোধী দলের গুরুত্ব কি? গণতন্ত্রের বিরোধী দলের গুরুত্ব অপরিসীম, কারণ একটি সুস্থ কার্যকরী গণতন্ত্র ব্যবস্থার জন্য অপরিহার্য এবং প্রধান গুরুত্ব। সরকারের জবাবদিহি নিশ্চিত করা, বিরোধী দলের কার্যকলাপের জন্য নজর রাখা এবং তাদের ভুল ত্রুটি ও পদক্ষেপের জন্য জবাবদিহি চায়। অপরিকল্পিত নৈতিক ব্যবস্থা বা বিকল্পিত প্রস্তাবে করা, সরকার বিভিন্ন সরকারের নীতি সমালোচনা করা এবং জনগণের সামান্য বিকল্প নীতি ও কর্মসূচি ব্যবস্থা গ্রহণ করা। নেক্সট প্রশ্ন, লাস্ট এন্ড ফাইনাল, জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করা। বিরোধী দলের সমাজের বিভিন্ন অংশের মানুষের অভাব, অভিযোগ, দাবি দেওয়ার সঙ্গে তুলে ধরে। মৌসুমী বাতাস বা মৌসুমী বায়ু এবং কৃষিতে এর প্রভাব। মৌসুমী বায়ু হলো এক ধরনের ঋতুভিত্তিক তারপরে কৃষিকাজে মৌসুমী বায়ুর গুরুত্ব। মৌসুমী বায়ু কৃষিকার্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারত ও বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশগুলিতে গুরুত্ব উল্লেখযোগ্য। বৃষ্টিপাত, মৌসুমী বায়ুর প্রচুর বৃষ্টিপাত জলীয় বাষ্প বহন করে আনে, যা কৃষিকাজের জন্য অপরিহার্য বৃষ্টির ঘটায়। ফসল উৎপাদন, মৌসুমী বৃষ্টিপাতের উপর ভিত্তি করে ধান, পাট, ভুট্টা, ডাল ইত্যাদি ফসলের চাষাবাদ হয়। পর্যাপ্ত বৃষ্টিপাতের ফসলের জন্য জরুরি। ভূগর্ভস্থ জলের সঞ্চয়, মৌসুমী বায়ুর ফলে ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি পায়, যা শুষ্ক মৌসুমী বায়ুর সেচের কাজের জন্য ব্যবহৃত হয়। নদী ও এটা তোমাদের পুরো ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারটা সলভ করে দিয়েছি। তোমার ভিডিওটা ভালো লাগে সবার সাথে ভিডিওকে শেয়ার করে দেবে এবং নতুন দেখে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব